রাত প্রায় 11:30। ঘরের সব আলো নিভিয়ে সারাদিনের কাজ সেরে ক্লান্ত আপনি শুতে যাচ্ছেন। হঠাৎ টুং করে আপনার মোবাইল ফোনের স্ক্রিনে ভেসে উঠল একটি নোটিফিকেশন, সামওয়ান লাইকড ইউর ফটো। কি আপনার ফটো লাইক করলো? স্বাভাবিকভাবেই জানার অদম্য ইচ্ছে চেপে বসবেই যে কোনো মানুষেরই। তারপর একটা ক্লিক, তারপর সেখান থেকে আরেকটা, তারপর আরেকটা। একটু আগেই আপনি ঘুমোতে যাওয়ার কথা ভেবেছিলেন, হঠাৎ দেখলেন কখন কেটে গেছে 1.5-2 ঘন্টা বা তারও বেশি, আর আপনি তন্ময় হয়ে দেখে চলেছেন সোশ্যাল মিডিয়ায় আপনাকে ফিড করা একের পর এক রিল বা অন্য কিছু। এরকমই তো হয় আমাদের সকলের, আর আমরা ভাবি বিষয়টা বোধহয় খুবই স্বাভাবিক। কিন্তু জেনে রাখুন, এটা আপনাকে করানো হয় অত্যন্ত পরিকল্পিতভাবে, আর এই জন্যে লাগানো হলো শত শত কোড, হাজারো অ্যালগরিদম। তারা আপনাকে এই সময়টায় খাঁচায় বন্দি করে ফেলল। কিভাবে? ক্যালিফোর্নিয়ার কয়েকজন কম্পিউটার ইঞ্জিনিয়ার এই অপরাধের কথা কবুল করেছেন। এই মানুষগুলো কারা জানেন? এরাই একসময় তৈরি করেছিলেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সমাজ মাধ্যমের অ্যাপগুলো, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব। আর আজ তারা বলছেন, আমরা এমন একটা দানব তৈরি করেছি যাকে আর আমরা নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারছি না। তারা চেয়েছিলেন মানুষকে সংযুক্ত করতে, পৃথিবীটাকে ছোট করতে, কিন্তু তারা বুঝতে পারেননি তারা যা তৈরি করেছেন তাতে মানুষ যুক্ত হলো ঠিকই, কিন্তু তারা আর মুক্ত থাকলেন না। যেমন গুগলের এক প্রাক্তন ডিজাইনার বলছেন, ইফ ইউ আর নট পেইং ফর দ্য প্রোডাক্ট, ইউ আর দ্য প্রোডাক্ট। মানে তুমি যদি পণ্য কেনা বেচায় টাকা না দাও, তাহলে তোমাকেই আমরা পণ্য করব। এখন তীব্র অপরাধবোধ থেকেই তারা এই কথাগুলো ক্যামেরার সামনে এসে বলছেন সোশ্যাল মিডিয়ার আসল পণ্য হচ্ছে মানুষের মনোযোগ, আর সেটা কেড়ে নেওয়ার কাজটা তারা সফলভাবে করে ফেলেছেন। আজকের এই এপিসোডে অত্যন্ত সরল ভাষায় জানাবো কি করে করা হচ্ছে এই ভয়ঙ্কর কাজ। আর এর সূত্র নেটফ্লিক্সের দুনিয়া কাঁপানো তথ্যচিত্র দ্য সোশ্যাল ডাইলেমা। এই এপিসোডটি দেখার পরে এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে চাইলে ওই তথ্যচিত্রটিও দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে এটা আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। নমস্কার, সবাইকে আমার এই ভিন্ন স্বাদের নতুন চ্যানেলে স্বাগত। আমি সুব্রত বসু। প্রথমেই বলি, সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদমের মনস্তত্ত্বটা ঠিক কী? তা সোশ্যাল ডাইলেমাতে বিশেষজ্ঞরা বলছেন, আপনার মোবাইলে আপনাকে পাঠানো প্রতিটি নোটিফিকেশন ফিড আসলে মনের উপরে এক একটি গুলি চালানোর মতো। এটাকে বলা হয় ডোপামিন হিট। ডোপামিন কি? ডোপামিন হচ্ছে আমাদের মাথার ভেতরে থাকা একটি ছোট্ট নিউরো ট্রান্সমিটার, যা থেকে আসে আনন্দের ঝলক, আর আমরা তাতে বুঁদ হয়ে যাই। একজন প্রাক্তন ইঞ্জিনিয়ার বলেন, আমরা এখন এমন একটা সিস্টেম বানিয়েছি যা আপনার মস্তিষ্কের দুর্বলতাগুলোকে ব্যবহার করে। আর এটাই দ্য সোশ্যাল ডাইলেমা নামে তথ্যচিত্রের মূল বিষয়বস্তু। 2020 সালে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া এই ডকুমেন্টারিটি তৈরি করেছেন জেফ অরলোভস্কি। আর এবার আসবো সেই ভয়ঙ্কর খেলায়, যা দিয়ে কেড়ে নেওয়া হয় আপনার সমস্ত মনোযোগ। ধাপে ধাপে এর কথাগুলো বলবো এবং শেষকালে বলবো কি করে এই আসক্তির ফাঁদ থেকে আপনারা বেরোতে পারবেন। তথ্যচিত্রে গল্পটি শুরু হয় একটি মধ্যবিত্ত পরিবার থেকে। বেন নামের একটি 16 বছরের কিশোর তার মোবাইল ফোনে বুঁদ হয়ে আছে। সকালে উঠেই সে ফেসবুক খোলে, ইনস্টাগ্রামে লাইক খোঁজে। তথ্যচিত্রটিতে দেখানো হয় সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো যেমন ফেসবুক, গুগল, টুইটার তাদের অ্যালগরিদমগুলোকে এমনভাবে ডিজাইন করে যাতে বেনের মতো ব্যবহারকারীরা তাতে আসক্ত হয়ে পড়ে। কিভাবে এটা করা হয় তার একটা নমুনা এবার দেখা যাক। বেনের ফোনে টুং করে একটি নোটিফিকেশন আসে, তাতে লেখা আপনার প্রাক্তন প্রেমিকা একটি নতুন সম্পর্কে আছে। এবার কি করবে বেন? আপনি বলুন। ঠিক ধরেছেন, বেন সেটাতে ক্লিক করবেই। আর এবার সে ঢুকে পড়েছে অ্যাপে। এবার শুরু হবে খেলা।
এবার অ্যালগরিদম তাকে আরও সাজেশন এবং আরও ফিড দিতে থাকবে। এটাই হলো ডোপামিন হিট। ডোপামিন আনন্দ দেয় আর আসক্তি তৈরি করে। এবার দেখা যাক এ নিয়ে তথ্যচিত্র কি বলছে। তীব্র অপরাধবোধে ভোগা এই ইঞ্জিনিয়ারটি যারা এই কাজটি করেছিলেন সেই দলটিতে ছিলেন। তার নাম হচ্ছে টিম কেন্ডাল। ইনি ফেসবুকের প্রাক্তন মনিটাইজেশন ডিরেক্টর ছিলেন। তিনি খোলাখুলিভাবে স্বীকার করেন তারা ইচ্ছাকৃতভাবে অ্যাপগুলিকে আসক্তির উপাদান হিসেবে গড়ে তুলেছিলেন, যাতে ব্যবহারকারীরা তা থেকে আর বের হতে না পারেন। কীরকম? উদাহরণ হিসেবে বলা যায়, বেনের মতো কিশোররা দিনে গড়ে 150 বার ফোন চেক করে। এটা 2019 সালের একটি গবেষণায় দেখা গেছে। আর এই আসক্তির ফল কি হয়? এটা তাকে তার পরিবার এবং বন্ধুদের থেকে একেবারে বিচ্ছিন্ন করে ফেলে। কীরকম? তথ্যচিত্রে দেখা যায় বেনের মা চেষ্টা করেন বেনকে ফোন থেকে দূরে রাখতে, তার ফোন কেড়ে নেন, কিন্তু বেনের রাগ বাড়তে থাকে। এটি ডকুমেন্টারির ফিকশনাল ন্যারেটিভের মতো, যেখানে বেন নামক চরিত্রটি কার্যত সোশ্যাল মিডিয়ার হাতে বন্দী হয়ে পড়ে। কি আপনার চেনা অনেক মানুষের, বিশেষ করে তরুণ প্রজন্মের অনেকের সঙ্গে বিষয়টা মিলে যাচ্ছে? তবে দাঁড়ান, আরও অনেক ভয়ঙ্কর কথা এবার সামনে আনব। এবার আসব বেনের ছোট বোন ইসলার কথায়। ইসলার বয়স মাত্র 13। সে ইনস্টাগ্রামে তার নিজের ছবি বারবার পোস্ট করে, কিন্তু তার মন ভালো নেই, কারণ তার সেলফিগুলো তেমন লাইক পায় না। ইসলা ভাবে অন্যরা কত লাইক পায়, আমি কেন পাই না? আর এর মধ্যেই তার কমেন্ট বক্সে আসে বেশ কিছু খারাপ কমেন্ট, যেমন তোমার কানটা বড়, তুমি তো আস্ত একটা ... ভেতরে ভেতরে আরও ভেঙে পড়ে ইসলা একটা ফিল্টার দিয়ে তার ছবি এডিট করে পোস্ট করে, কিন্তু তাতে তার বন্ধুরা বলে এটা তো তোমার মতো নয়। শেষ পর্যন্ত কান্নায় ভেঙে পড়ে মেয়েটি। পৃথিবীটা তার কাছে মূল্যহীন হয়ে যায়। তারপর এই ডকুমেন্টারিতে এবার ঢোকেন জোনাথন হেইডট। তিনি স্টার্ন স্কুল অফ বিজনেসের সোশ্যাল সাইকোলজিস্ট। তিনি বলেন 2009 সাল থেকে আমেরিকান কিশোরীদের মধ্যে ডিপ্রেশন এবং নিজেকে শেষ করার হার বেড়েছে। 15 থেকে 19 বছর বয়সীদের হাসপাতালে ভর্তির হার 62% বেড়েছে এবং 10 থেকে 14 বছরের মধ্যে 189% বেড়েছে। নিজেকে শেষ করার হার বেড়েছে যথাক্রমে 70% এবং 151%। আর এর জন্য দায়ী সোশ্যাল মিডিয়ার উত্থান। 2018 সালের একটি গবেষণায় দেখা গেছে ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের মধ্যে 32% বডি ইমেজ নিয়ে সমস্যায় ভোগেন। ঠিক ইসলার গল্পের মতোই এ থেকে বোঝা যায় সোশ্যাল মিডিয়া কিভাবে মানুষের, বিশেষ করে ছোটদের মানসিক স্বাস্থ্যকে ধ্বংস করে দিচ্ছে। তথ্যচিত্রের ইন্টারভিউতে বলা হয় এটা একটা বড় মেন্টাল হেলথ ক্রাইসিস। কিন্তু এখানেই তো আমাদের কাহিনী শেষ নয়। এরপর আসছে আরও বড় সামাজিক সমস্যার কথা। আবার ক্যামেরা আসে বেনের দিকে। তার মোবাইল ফোনের অ্যালগরিদম তাকে একটি উগ্র মৌলবাদী রাজনৈতিক দলের দিকে নিয়ে যায়। প্রথমে তার কাছে খুব নিরীহ ভিডিও পাঠানো হতে থাকে, পরে ধীরে ধীরে তাকে নিয়ে যাওয়া হয় একটি চূড়ান্ত মৌলবাদী গ্রুপের দিকে, যার নাম এক্সট্রিম সেন্টার। তাদের প্রোপাগান্ডায় ভালো মন্দ বোধ ধীরে ধীরে খুইয়ে ফেলে বেন। এবার তথ্যচিত্রে প্রাক্তন এক ইঞ্জিনিয়ার বলেন, যেসব সোশ্যাল মিডিয়া ডিসইনফরমেশন ফর প্রফিট মডেলে চলে, সেখানে এরকম ফেক নিউজ ছড়িয়ে প্রচুর লাভ করা হয়। কারণ এরা এই অ্যাপ থেকে আর বেরোতে পারেন না। তাদের কাছে সবচেয়ে জরুরি কাজ মনে হয় এগুলোকে দেখা আর শেয়ার করা। ওই ইঞ্জিনিয়াররা স্বীকার করেন তারা ইচ্ছাকৃতভাবে ওই কন্টেন্টগুলো রেকমেন্ড করে থাকেন, যাতে ব্যবহারকারীরা তাতে আরও বেশি বেশি করে সময় কাটায়, আর তা থেকে তাদের আয়ও বাড়তে থাকে। আর এখানে কোথাও আমাদের সমাজের সঙ্গে এর কোনো মিল খুঁজে পাচ্ছেন কি? এর পরের ঘটনাটি কিন্তু আরও নাটকীয়। বেন এই মৌলবাদী গোষ্ঠীর একটি মিছিলে যায়। মিছিলটা একসময় অশান্ত হয়ে ওঠে। পুলিশের সাথে তাদের সংঘর্ষ শুরু হয়। বেন গ্রেপ্তার হয়। তার বোন কাসান্ড্রা তাকে বাঁচাতে গেলে সেও পুলিশের হাতে ধরা পড়ে। গোটা বিশ্বে এরকম অনেক উদাহরণ রয়েছে। যেমন 2016 সালে ইউএস ইলেকশনে ফেক নিউজের ভূমিকা নিয়ে প্রচুর বিতর্ক হয়। সেখানে অভিযুক্ত করা হয় ফেসবুককে।
ব্রাজিলের 2018 সালের ভোটে বা মায়ানমারের রোহিঙ্গা গণহত্যায় সোশ্যাল মিডিয়ার ভূমিকার কথাও এই ডকুমেন্টারিতে উল্লেখ করা হয়েছে। বেনের গল্পটি দেখায় কিভাবে একটি নিরীহ তরুণ শুধু মোবাইলে আসক্তির জেরে হয়ে ওঠে উগ্র মৌলবাদী। তাকে তৈরি করা হয় অশান্ত অসুখী মানুষে, যে সবসময় এই ফিড দেখবে আর রাগে জ্বলতে থাকবে, আরও দেখবে, আরও। এবার আসবো এই প্রতিবেদনের সবথেকে গুরুত্বপূর্ণ অংশে, সেটা হলো কিভাবে এটা করা হচ্ছে। তথ্যচিত্রটির মূল থিমই হলো এই সব সোশ্যাল মিডিয়া আমাদের যেসব তথ্য বা ডেটা সংগ্রহ করে সেগুলো নিয়ে তৈরি করে একটি অ্যালগরিদম, এবং এটা এখন কৃত্রিম মেধার সাহায্যে খুব সহজেই তৈরি করে ফেলা হচ্ছে। আপনার প্রতিটি কথা শুনছে আপনার ফোন, আপনার প্রতিটি পছন্দ সে জেনে নিচ্ছে আপনার মোবাইলের ব্যবহার থেকে। আপনার লোকেশন, আপনার খাদ্য, আপনার পোশাক, আপনার পছন্দের নায়ক সবই তার নখদর্পণে। সে যেভাবে চাইবে সেভাবে আপনাকে ফিড দিয়ে যাবে, এবং এতে আপনার চরিত্র সে ধীরে ধীরে পাল্টে ফেলতে পারে। খুব ভয়ঙ্কর মনে হচ্ছে এবার। এই তথ্যচিত্রে বেন তার ডিজিটাল অ্যাভাটারের মুখোমুখি হয় একটি স্বপ্নের দৃশ্যে। সেখানে তার অ্যাভাটারই তাকে বলে, আমি তোমার জীবন নিয়ন্ত্রণ করি, তুমি নও। এইভাবে সোশ্যাল মিডিয়ার রেকমেন্ডেশন সিস্টেম ব্যবহারকারীকে আরও এক্সট্রিম কন্টেন্টের দিকে ঠেলে দেয়। নাটকীয়ভাবে বেনের পরিবার একসাথে বসে একসময় তাদের ফোন ফেলে দেয়, কিন্তু তারা এই অ্যালগরিদমের ছায়া থেকে মুক্ত হতে পারে না। তাহলে কি এর থেকে আমাদের আর মুক্তি নেই? আছে। এবার আসবো সেই প্রসঙ্গে। তথ্যচিত্রটি কিন্তু শেষ হয় আশার সুরে। বেন এবং ইসলা তাদের আসক্তি থেকে মুক্ত হয়ে ওঠে, পরিবারটি আবার একত্রিত হয়। কিভাবে? তথ্যচিত্রে ওই ইঞ্জিনিয়াররাই পরামর্শ দেন কিভাবে এ থেকে রক্ষা পেতে পারি আমরা। তারা বলেন, নোটিফিকেশন অফ করুন আর রেকমেন্ডেশন এড়ান, প্রাইভেসি ফোকাসড সার্চ ইঞ্জিন ব্যবহার করুন। আর এটা করলে আপনি অবশ্যই হারাতে পারবেন এই ভয়ঙ্কর জালকে। তখন সোশ্যাল মিডিয়া হয়ে উঠবে আপনার মনের মতো, যা আপনাকে নিয়ন্ত্রণ করবে না, আপনার প্রয়োজনে আপনিই তা ব্যবহার করবেন। তখন আর আপনি মোবাইল ফোনকে ভয় পাবেন না, বরং দরকারি একটা উপকরণ বলেই মনে করবেন। ভিডিওটি ভালো লাগলে এটি পরিচিতদের কাছে পৌঁছে দিন, আর সেজন্যে লাইক ও শেয়ার করার মতো ছোট্ট কাজটি করতে ভুলবেন না। এরকম আরও ভিডিও পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। জয় হিন্দ, সত্যমেব জয়তে।